যদি নির্বাচন কমিশনের বর্তমান কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা যে 100 উপজেলায় সক্রিয় কার্যক্রম, অন-থার্ড জেলা কার্যক্রম, এইটাকে যদি তারা স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে 8 থেকে 10টা বেশি রাজনৈতিক দলের নিবন্ধন টিকবে না। কিন্তু ওনারা এটা রিভাইজ করতে পারে নাই, মানে ওনারা সাহস করেন ওইদিকে যাবে কিনা। ঠিক গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা তারা বললেন যে খুব জটিল কাজ, আমরা অল্প সময়ের জন্য এসেছি। এই সংস্কারের জন্যই তো এই সরকার 15 মাসের ক্ষেত্রে আপনারা বলছে যে 3 মাস সময় পেয়েছে। সংস্কার কমিশন তো কাজ করেছে, এখন এইটার জন্য তো সংবিধানের সংস্কার অনেক ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় নাই। তো এইখানে তো বাধ্যবাধকতা ছিল না। এবং আমি মনে করি এটা আপনাদের যদি আজকে এখানে পেপারে ছিল, কিন্তু আমি সম্পূর্ণভাবে এটার সাথে দ্বিমত। বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একেবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। সেক্ষেত্রে এখানে কমিশনের যে প্রস্তাব ছিল আমরা ওইটাকে বরঞ্চ আমি মনে করি অধিক যুক্তিসঙ্গত, যে আপনার কোনো হাউস মানে অন হাউস কি বলে যে একজন ব্যক্তির হাতে একটার বেশি মিডিয়া থাকতে পারবেন, এটা খুব ভালো প্রস্তাব ছিল। কিন্তু উপদেশটা বলতে গেলে, যেটা আমি আজকে আসার সময় একটা নিউজ পড়ছিলাম, তার কমেন্ট যে বলছিল অনেকের সাথে মনোমালিন্য হবে, অনেকে অখুশি হবে। এইভাবে তো আসলে সরকারি দায়িত্ব পালন করা যায় না যে কেউ অখুশি হবে, মনোমালিন্য হবে। তো আমি মনে করেছিলাম যে এই সময় একটা দারুণ সুযোগ বাস্তবায়ন করাটা। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। যেমন আপনারা বলছিলেন যে এই বিজিএস গঠনের প্রেক্ষাপটটা 4 দলীয় জোট সরকারের সময়, লাস্ট রেজিমের সময়, সামনে আবার কি হয় অবশ্যই সে সময় আপনাদেরকে কথা বলতে হবে। সুতরাং সেজন্য এইটা একটা পারফেক্ট এবং উপযুক্ত সময় ছিল অন্তত এইখানে সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমকে একটা মুক্ত মাধ্যম হিসেবে বিকাশ করার জন্য কিছু আইন প্রণয়ন করা। এবং যেটা আপনারা বলছেন যে অ্যাক্রেডিটেশন কার্ডের কথা, এটা তো স্বাভাবিকভাবে সচিবালয় কিংবা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সাধারণত রাজনৈতিক বিবেচনায় করা, এটা সব সরকার করেছে, আমার ধারণা সামনেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ ছিল এই সময় অন্তত এর একটা পরিবর্তন করা, আপনারাও জোরালোভাবে আওয়াজ তুলতে পারেন নাই। সেই জায়গা থেকে আমি বলবো যে এখানে সেলফ সেন্সরশিপের যেই কথাটি আমরা শুনে আসছি অনেকদিন ধরে, তো আমার মনে হচ্ছে যে এই সময়ে আপনাদের স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার হিসেবে আপনাদের যে আওয়াজটা ছিল, সেই আওয়াজটা বোধহয় খুব জোরালোভাবে উঠাইতে পারেন নাই। তো তারপরে আমি মনে করি এখনও যে সময়টুকু আছে আপনারা যদি রেইজ করেন, আমরা একটা পরিবর্তন চাই। এবং এইবার যদি পরিবর্তন না হয়, এটা বাংলাদেশে তো 50 বছরের পরিবর্তন হয়নি, সামনে পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট। সো গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক। রাজনৈতিক দল হিসেবে এই পরিবর্তনের আন্দোলন সংগ্রামের সাথে থাকা একজন তরুণ নেতা হিসেবে আমাদের এটি প্রত্যাশা। সেক্ষেত্রে আপনাদের যে কোনো কার্যক্রমের সাথে আমরা আছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। বক্তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে সঞ্চালক 2-4টা কথা বলে চালিয়ে নেয়, কিন্তু সময়ের এত স্বল্পতা যে সেটার সুযোগ পাওয়া যাচ্ছে না। আমি অনুরোধ করব আপনারা যদি পিন পয়েন্টে আলোচনা করেন, পরবর্তীতে সবাই খুব সম্মানিত বক্তা, সারা দেশের মানুষ তাদেরকে চিনে, তাদের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কিন্তু আজকে আমরা নির্ধারিত সময় শেষ করব বলে বিনীত অনুরোধ করছি যে ছোট করে একটু বলবেন। এবারে কমরেড রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক, জনাব রহিন হোসেন প্রিন্স। উপস্থিত সুধীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি সংশ্লিষ্ট বিষয়ে 2-1টি কথা শুধুমাত্র বলতে চাই। আজকের আমন্ত্রণ পত্রে আপনারা গণমাধ্যম সংস্কার যে কমিটি হয়েছিল তার প্রস্তাব এবং আজকের এখানে সূচনা আলোচনা আমরা কথাবার্তা কিছু শুনলাম। আমি এটা নিশ্চয়ই বিশ্বাস করি যে এখানে যারা উপস্থিত সাংবাদিক বন্ধুরা আছেন বা আমরা যারা এখানে আছি, আমরা চেষ্টা করেছি যে সংস্কার কমিশনের যে রিপোর্টটা সেটা পড়ার প্রথম দিন থেকেই। কিন্তু এটা কথা বলতে কোনো আপত্তি আমার নাই। ইতিমধ্যে নুরু কিছুটা বলেছেন যে আমরা এত আলোচনা করলাম ঐক্যমত্য কমিশনে, কিন্তু অনেক সংস্কার নিয়ে যেমন আলোচনা হয়নি, গণমাধ্যম সংস্কার নিয়ে কোনো আলোচনাই ওঠে নাই। কথাটা এই কারণে বললাম, কারণ অনেকের ধারণা যে যতগুলো কমিশনের রিপোর্ট হয়েছে বোধহয় সব কিছু নিয়ে আলোচনা হয়েছে, আমরা কেন কথা বললাম না। এটা আলোচনাই কিন্তু হয়নি। এমনকি 166টা যে প্রশ্ন মালা যেটা বহুল আলোচিত, তার মধ্যে কিন্তু গণমাধ্যম কোনো এজেন্ডাও ছিল না। এটাই বাস্তবতা।
কিন্তু আমি এটাকে রিলেট করতে চাই একটা জায়গায়, যে জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে সবাই আলোচনা করেছি এবং আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে অন্তর দিয়ে চেষ্টা করেছি। বাস্তবতা কি হবে সময় বলে, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন। তা সেইটার সাথে যদি আমি গণমাধ্যম, মানুষ, তার করণীয় মিলেই, তাহলে আমি সেটাকেই ধরে কিছু দু একটা কথা বলতে পারি। দেখেন, এই রিপোর্টটা শুরু করেছিল আনাস, একজন শহীদ এই সময়ের, তার কথা দিয়ে যে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমি সময়ের জন্য বিস্তারিত যাচ্ছি। তো এই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা যে চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিলাম, পারি নাই, যার জন্য একের পর এক গণঅভ্যুত্থান করতে হয়। এবারও সে গণঅভ্যুত্থান করতে হলো। তা সেখানে এই ধরনের ছাত্ররা কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, তাহলে এই আকাঙ্ক্ষা পূরণের জায়গায় তো আমাদেরকে যেতে হবে। আমি দেখলাম ভূমিকায় এখানে লেখা হয়েছিল যে 54 বছরও কার্যকর গণতন্ত্রের দেখা মেলে নেই। বিগত দিনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তারপরে বলা হয়েছিল জনপ্রত্যাশা পূরণে সক্ষম, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা। তা আমার মনে হয় এখানে যারা আছেন বা উপস্থিত, এই কথাটাই তো মূল কথা। এখন একটু ছোট্ট উল্টিয়ে দেখতে হয়, এই যে 15 মাসের শাসন, যদি প্রশ্ন করি এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যমের জন্য কতটুকু কাজ করলাম আমরা যতটুকু আশা করেছিলাম এই সময় সেটা বাস্তবায়নক আশা করিনি, কিন্তু কোনো পথরেখা কি রচনা করতে পারলাম, নাকি উল্টা পথে হাঁটলাম? এই কারণে বলছি, আমরা যে দখলদারিত্বের কথা, কর্তৃত্ববাদী শাসনে যে স্বৈরতন্ত্রের কথা বললাম, সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি? সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? অন্য মামলা হতে পারে, কিন্তু হত্যা মামলা সহ এগুলো কি আমরা দেখিনি? আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি? তা কোথায়? রাজনৈতিক দলগুলোর কথা বলেন, দলীয় ক্ষমতায় গেলে কি সব করে ফেলে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, সে আমলে কি হলো? যে ভয়ের রাজত্ব ছিল, সে ভয়ের রাজত্ব কতটুক আমরা ওভারকাম করে এখন আসতে পারলাম? আমি আর প্রশ্ন বাড়াতে চাই না, আমার ধারণা এর উত্তর সবাই জানি। কিন্তু এই জানার পরও অনেকে বলছে না, কারণ গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। নতুন নতুন ভয়ের রাজত্ব আমরা দেখেছি। আমার ধারণা এই সংস্কার কমিটি যখন আলোচনা করে, তখন মব সন্ত্রাস তাদের মাথায় ছিল না। রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং তার যে ভয়াবহ রূপ, এটা বোধহয় তাদের মাথায় ছিল না, যার জন্য হয়তো অনেক কিছু তারা করেনি। আমি আলোচনা না বাড়িয়ে শেষে এটাই বলি, এই আলোচনার মধ্যে অনেক পজিটিভ কথা আছে, আমি সময়ের জন্য সেদিকে যাই না। এক্ষেত্রে যেমন বাধা কি আমি রিপোর্টে এটা যেটা দেখেছি, আইনগত বাধা, প্রাতিষ্ঠানিক বাধা, আর্থিক বাধার কথা বলা হয়েছে, আইনগত প্রাতিষ্ঠানিক সংস্কার, মালিকানার কাঠামো পরিবর্তনের কথা বলা হয়েছে, গণতন্ত্র, আইনের শাসনের কথা, এগুলো কিন্তু বলা হয়েছে ওই রিপোর্টে। এখানে যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি দৃষ্টি আকর্ষণ করি, আমাদের সংবিধানকে উল্লেখ করে আমাদের চিন্তার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু বলা আছে। জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে যেভাবে কণ্ঠরোধ করার কথা বলা হয়, সেটাও বলা আছে কেবলমাত্র যুদ্ধ পরিস্থিতি ছাড়া যেন অন্য জায়গায় আমরা এটাকে প্রশ্ন না করি। তাহলে এই পজিটিভ দিকগুলো তো আছে। সুতরাং এই পজিটিভ দিকগুলোর সাথে আমরা ঐক্যমত্য পোষণ করছি। আমি আরেক প্রশ্ন করতে পারতাম, যেমন গণমাধ্যম স্বাধীন কমিশনের কথা বলা হয়েছিল, শ্রম আইন কার্যকর করার কথা বলা হয়েছিল, নারী পুরুষের সমতা অর্জন করার কথা বলা হয়েছিল, আদিবাসী এবং প্রতিবন্ধীদের সুযোগ সৃষ্টি করার কথা কিন্তু রিপোর্টেই বলা আছে। তাহলে আমাদের করণীয় অনেক কিছু কিন্তু করে দিয়েছে। সুতরাং সেইটার সাথে সহমত পোষণ করি। এখানে মালিকানা, সাংবাদিকতা সুরক্ষা আইন, স্বাধীনতার জন্য আইন সংস্কার, সংবাদপত্র শিল্পের জন্য সুপারিশ, এগুলো আমরা আফোল্ড করি। আমাদের পার্টি এবং বামপন্থার দিক থেকে আমরা নিশ্চয়ই আগামী নির্বাচনে এগুলো আমরা অঙ্গীকার ব্যক্ত করব এবং সেটা করব। আমি শেষ কথা বলে এটা শেষ করি, যত কথাই বলি না কেন, ওই যে কথা আছে, মিষ্টি কথাই তো চিড়ে ভেজে না। তাহলে গণমাধ্যমকে আমরা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে কোথায় নিয়ে যাব? এই সুনির্দিষ্ট অঙ্গীকার আমাদের মধ্যে যেতে হবে। বেতন কাঠামো পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছিল, এইটার সাথে একমত হতে পারছি না, কারণ আমি জানি না পুঁজিবাজারে যে এইটা আমাদের সম্ভব কিনা। সুতরাং এটা মনে হয় আমাদের চাকরির বিধিমালা, নিরাপত্তা, বেতন নিশ্চিত করা এবং হয়রানি, এই সমস্ত দূর করেই আমাদের সাংবাদিকতার, গণমাধ্যমকে, গণচরিত্র ঠিক রেখেই
তারা যদি আগায় যাওয়ার কাজটা আমরা যেমন রাজনীতিক কর্মী হিসাবে আমাদের দলের অঙ্গীকারে ব্যক্ত করব, যারা ক্ষমতায় যাবেন তাদের সাথে কথা বলবো, একই সাথে আমি আহ্বান জানাবো, আসেন আমরা সবাই মিলে আমাদের কণ্ঠকে সোচ্চার করেই আমাদের এই অধিকার আদায় করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আমাদের অতিথিদের আসা এবং যাওয়ার সময়ের উপরে নির্ভর করে আমরা দু একজনকে আগে পরে দিতে হচ্ছে। আমরা এ পর্যায়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব জুনায়েদ সাকিকে আহ্বান করছি তার পর্যবেক্ষণ এবং তার রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করার জন্য। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দুঃখিত আমি একটু দেরিতে এসেছি এবং আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আগেই একটু চলে যেতে হবে, আমাদের একটা অনুষ্ঠান চলছে, ওখান থেকে আমি এসেছি। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারকে ধন্যবাদ এই আলোচনা আয়োজনের জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সংক্ষেপে দু একটি কথা বলি। অধিকার এবং কর্তব্যের একটা লেনাদেনা আছে। অধিকার সীমাহীন নয়, কেননা একের অধিকার যদি অন্যের অধিকারকে খর্ব করে তাহলে সেই অধিকার তো আসলে স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। ফলে অধিকারের সাথে একটা কর্তব্যের সম্পর্ক আছে এবং এই লেনাদেনার মধ্য দিয়েই অধিকার সীমায়িত হয় এবং তার স্বাধীনতা কিংবা তার যে পরিধি সেটা নির্ধারিত হয়। স্বাধীনতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। স্বাধীনতাও সীমাহীন নয়, স্বাধীনতারও সীমা থাকে, কেননা একজনের স্বাধীনতা যাতে অন্যের স্বাধীনতাকে খর্ব না করে, সেটাই তার সীমার জায়গা। এই লেনাদেনার জায়গাটা সুনির্দিষ্ট থাকা দরকার। নীতি মানে হচ্ছে যে এর প্রতিফলন ঠিকমতো করতে পারছে কিনা। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের বর্তমান বাস্তবতা নানাভাবে দেখেছি। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বোধহয় গণমাধ্যম সংস্কার একটা কমিশন হয়েছে, যেটা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আজকে হয়তো এখানে আলোচনা হচ্ছে, সামনের দিনে যাতে এই আলোচনাটা বড় আকারে সামনে আসে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। কি সংসদ, কি নির্বাহী বিভাগ তো আছেই, এমনকি বিচার বিভাগও তাদের কর্তৃত্বে নিয়ে আসা যায়। গণমাধ্যমেরই কিছুটা জায়গা ছিল যার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ আসলে একভাবে তার নানা প্রশ্নের মুখে পড়েছে এবং জনগণের মধ্যে একটা ঐক্য তৈরির ক্ষেত্রে, সচেতনতা তৈরির ক্ষেত্রে সহায়তা করেছে। ফলে শেষ পর্যন্ত আদালতকে যেমন আশ্রয় বলা হয়, গণমাধ্যম কোনো অংশে কম আশ্রয় নয়। গণমাধ্যমই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের জন্য সবচেয়ে বড় আশ্রয় হিসেবে থাকে, কেননা অনেক সময় আদালতে গিয়েও তার প্রতিকার পাওয়াটা যে দীর্ঘসূত্রিতা এবং অন্য অনেক রকম অসুবিধা সেটা থাকে। গণমাধ্যম একটা প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারে, এমনকি যাকে আপাত দৃষ্টিতে মামুলি প্রশ্ন মনে হয় সেটাও তারা দ্রুত সামনে নিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতা আগামী দিনে রাষ্ট্রের পরিচালনা যারা করবেন এবং পুরো রাষ্ট্র ব্যবস্থার যে জবাবদিহি সেইটাকে মানুষের সামনে সবচেয়ে বড় আকারে হাজির করতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার যদি আমরা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই। কয়েকটা ছোট্ট বিষয়ে কথা বলে শেষ করব। 1 নম্বর হচ্ছে গণমাধ্যমের যারা কাজ করেন তাদের অধিকার, মর্যাদা এবং তাদের কোড অফ এথিক্স, এই দুটো পরস্পর সম্পর্কিত, কিন্তু তাদের অধিকার মর্যাদাকে যদি আমরা গুরুত্ব না দিই, সেইটাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারি, প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। প্রত্যেক পেশারই একটা নির্দিষ্ট চেহারা থাকে, কিন্তু একটা পেশা যদি সম্পূর্ণ অনিশ্চিত জায়গায় থাকে, তার আয়ের
প্রশ্নে বলেন, তার মর্যাদার প্রশ্নে বলেন, তার নানা ধরনের অধিকারের প্রশ্নে বলেন, তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে মানে পেশাদারিত্ব এবং সেইখানে তার যে মনোযোগ এবং নিষ্ঠা, সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটি, এটা আশা করা কঠিন। আমাদের এখানে ঢাকা শহরেরই আজকে মিডিয়ার যারা কাজ করেন তাদের যে পরিস্থিতি, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে মফস্বল বলে তো কোনো মিডিয়াতে কোনো বেতনই নাই, যেভাবে পারো জোগাড় করে নাও, মোটামুটি এইরকম একটি অবস্থা তৈরি করা হয়েছে। এবং এর ফলাফল হচ্ছে যে নানানভাবে নানা ধরনের এখন সোশ্যাল মিডিয়ার কারণে এমন ধরনের তৎপরতা শুরু হয়েছে যে আপনি বলেন ফেক নিউজ বলেন, ভিউ পাওয়ার জন্য বলেন, নানা ধরনের জিনিস এক সামনে এসে পুরো সমাজে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে ফেলছে। সামাজিক সমস্ত নিয়ম শৃঙ্খলা নিশ্চয়ই বদল দরকার, কিন্তু যে ধরনের প্রায় নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটার মূল জায়গা হচ্ছে আমরা এখানে আসলে সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার। সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার, রেজিস্ট্রেশন দরকার, এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। এটা খুব জরুরি জায়গা। এটা নিশ্চিত না করে আসলে পুরো এই সাংবাদিকতাটাকে যেখানে আমরা নিতে চাচ্ছি, কারণ প্রথমত সাংবাদিক যদি মেরুদণ্ড সোজা করে মর্যাদাপূর্ণ জায়গায় দাঁড়াতে না পারেন, আমরা যত বাকি আইন করি আসলে সেই জায়গাটা খুব বেশি কাজ করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মিডিয়ার মালিক কারা হবেন। একক মালিকানায় অনেকগুলো মিডিয়া আছে, এটা তো আছেই, কিন্তু একক মালিকানায় কি কোনো মিডিয়ার থাকা উচিত কিনা এই প্রশ্নটা তোলা দরকার। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান কেবল ব্যবসার জায়গায় থাকলে, মালিকদের কর্তৃত্বে থাকলে, পুঁজির কর্তৃত্বে থাকবে, কেননা পুঁজি চালাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কতটা জবাবদিহির জায়গা আনা যায়। আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে মিডিয়া মালিকানায় একটা মিডিয়ার মালিকের একজন মালিক কত পার্সেন্ট মালিকানা সর্বোচ্চ পেতে পারেন। এইটা জায়গাটাতে পরিবর্তন আনা দরকার, যাতে করে এই প্রতিষ্ঠানের যে একক কোনো গোষ্ঠী স্বার্থ মিডিয়ার মধ্যে দিয়ে যেভাবে খুব নগ্নভাবে আমাদের দেশের প্রধান, সেটা টেলিভিশন মিডিয়া হোক কিংবা প্রিন্ট মিডিয়া হোক, সেটার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেটা খুবই নগ্নভাবে হচ্ছে, এবং দুই পক্ষের ধাক্কাধাক্কিও আমরা দেখতে পাচ্ছি। তো সেইটা বন্ধ করতে গেলে মিডিয়ার মালিকানার কাঠামোর মধ্যে পরিবর্তন আনা দরকার। তারপরে হচ্ছে যে লাইসেন্স কিভাবে দিবে। সব ক্ষেত্রে লাইসেন্সের যেমন দলবাজি দলীয়করণ আছে, মিডিয়ার লাইসেন্সের ক্ষেত্রেও দলবাজি দলীয়করণ বরং অন্যান্য ক্ষেত্রের চাইতে আরো অনেক বেশি। এখন এইখানে এই দলীয়কৃত মিডিয়াগুলো যদি এভাবেই কাজ করতে থাকে, তাহলে ক্ষমতায় যখন থাকবে ক্ষমতাসীনের অনুসরণ করা, ক্ষমতা বদলে গেলে নতুন ক্ষমতাসীনদের অনুসরণ করা, এইটাই চলতে থাকবে। লাইসেন্সের ক্ষেত্রে যদি নীতিমালা স্পষ্ট না করা যায়, এবং সেই ক্ষেত্রে যদি এমন কাঠামোগত পরিবর্তন যেখানে পূর্ণ কর্তৃত্ব সরকারের, সরকার যাকে পছন্দ করবে তাকেই কেবল দেওয়া হবে, এইটার ব্যবস্থা না করে কতগুলো নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা, এবং সেই যোগ্যতা যারা পূরণ করবে সেখানে মিডিয়ার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যে একটা সাধারণ ন্যায্যতা, সেইটা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এইখানে সরকারের কর্তৃত্বের জায়গায়, যেভাবে একটু আগে মিডিয়া কমিশনের সদস্য বললেন যে তারা আগেই অঙ্গীকার করে নেন সরকারের উন্নয়ন কার্যক্রম আমরা প্রচার করব, এই ভিত্তিতে আমরা একটা মিডিয়া চাইছি, তো সেটা তো তার শুরুতেই তার মিডিয়া হিসেবে যোগ্যতা আসলে হারিয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো কথা তোলা হয়েছে, যে কথাগুলোর সাথে আসলে আলাদা করে দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। আমরা মোটামুটি মনে করি যে এই তিনটা বিষয় যদি একটা কাঠামোতে আনা যায়, তাহলে মিডিয়ার ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়তোবা আসবে। আবারও আমরা এইটা বলতে চাই যে বাংলাদেশের মতো রাষ্ট্র ব্যবস্থা, যেটা একটা বিকাশমান গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থায় এবং বাংলাদেশের স্পেসিফিক ক্ষেত্রে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে, কর্তৃত্ববাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হতে চাচ্ছি। সেইখানে মিডিয়া কে একটা
স্বাধীনভাবে ভূমিকা পালন করতে হবে, অবশ্যই তাদের নিজেদের কোড অফ এথিক্স থাকতে হবে, যে কোড অফ এথিক্সের মধ্য দিয়ে মিডিয়া চলবে, সেই জায়গা নিশ্চিত করা দরকার। কেননা ওইটা আসলে আমাদের এই মানে জাতীয় পুনর্গঠনের গুরুত্বপূর্ণ একটা অংশ হবে। কারণ আমরা অনেক অঙ্গীকার করি, কিন্তু বাস্তব ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয় তখন সেই অঙ্গীকারের সাথে সাদৃশ্য থাকে না, সামঞ্জস্য থাকে না। মিডিয়ার কাজ হচ্ছে সেই জায়গায় বারবার জবাবদিহির প্রশ্নটা সবার সামনে নিয়ে আসা, এবং সেইখানে মিডিয়াকে শক্তিশালী না করে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। ফলে আমাদের ভবিষ্যৎ অঙ্গীকার আমরা আমাদের দল থেকে, আমাদের জোট থেকে যা করছি সেটা হচ্ছে একটা স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা করে তোলা, যে গণমাধ্যম ব্যবস্থা আমাদের দেশের সকল কাজকেই জবাবদিহির আওতায় আনতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এখানে আমন্ত্রণ জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আলোচকদের এবং কিনোট পেপার যিনি উপস্থাপন করলেন তাদের কথায় আপনারা পরিষ্কার হয়েছেন যে গণমাধ্যম সংস্কার কমিশন কি সংস্কার করেছিল আর কি অসঙ্গতি আছে, এগুলো আমরা তুলে ধরেছি। আসলে আমরা এখন আপনাদের কাছে জানতে চাই যে আপনার দল ক্ষমতায় গেলে বা আপনি যদি ক্ষমতার অংশ হন তাহলে আগামী দিনের গণমাধ্যম কিভাবে পরিচালিত হবে, আপনার কি অঙ্গীকার, সেটি আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছে। এ পর্যায়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাইকে আহ্বান করছি তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। জনাব মুজিবুর রহমান মঞ্জু। আসসালামু আলাইকুম। আমার একটা সৌভাগ্য যে আমি মিডিয়ায় কাজ করেছি লম্বা সময় ধরে। গণমাধ্যম মালিক এবং গণমাধ্যমের যারা সংবাদকর্মী এদের মাঝামাঝি সময়ে এদের মধ্যবর্তী স্থানে একটা সংযোগ সূত্রের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম। ফলে মালিকদের কি সংকট, কর্মীদের কি অসুবিধা, এটা খুব কাছ থেকে প্রায় 10 বছর ধরে দেখার সুযোগ আমার হয়েছে। একই সাথে সরকারের নিপীড়ন কিভাবে সংবাদকর্মীদেরকে জীবনকে অনিশ্চয়তায় নিপতিত করে, সেই কঠিন সময়টা কত বেদনাদায়ক সেটাও অনুভব করার সুযোগ হয়েছে। তো প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা কার্যকর আলোচনার আয়োজন করার জন্য এবং রাজনীতিবিদদেরকে এই আলোচনায় সম্পৃক্ত করে এই বিষয়গুলো বোধগম্য করে তোলার জন্য। আমাদের যে গণমাধ্যম সংস্কারের 184 পৃষ্ঠার রিপোর্ট এবং সেখানে যারা সদস্য হিসেবে ছিলেন আপনারা জানেন যে এটা খুবই একটা সমন্বিত ব্যালেন্সড একটা কমিশন হয়েছিল, যেখানে মালিক পক্ষ ছিলেন, সরকারি নীতি নির্ধারকরা সেখানে ছিলেন, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সংবাদকর্মীরা ছিলেন। আমাদের এই যে ব্রডকাস্ট জার্নালিজম যেটা আমরা এখন দেখছি, এখানে মূলত দুটো জায়গা থেকে লোক এসেছে। একটা এসেছে সংবাদপত্র থেকে, আরেকটা এসেছে বিটিভি থেকে। বিটিভি যেহেতু আমাদের এখানে একদম পায়োনিয়ার ব্রডকাস্ট জার্নালিজমের শুরু করেছিল সেখান থেকে, আর কিছু এসেছিল পত্রিকা থেকে। যেমন আমাদের এখানে দুজন সদস্য আছেন, ফাহিম আহমেদ এবং জিমি। জিমি সম্ভবত আমাদের সময়, আর ফাহিম আহমেদ সম্ভবত যায় দিন থেকেই তাদের সাংবাদিকতাটা শুরু করেছেন। এখানে যারাই আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পত্রিকা ব্যাকগ্রাউন্ড অথবা হয়তো কোনো না কোনোভাবে টেলিভিশনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ফলে এখানে এই ব্রডকাস্ট জার্নালিস্টদেরকে নিজে হাতে ধরে এই ক্ষেত্রটাকে তৈরি করতে হয়েছে। আমরা যখন কাজ করি আমাদের এই টেলিভিশন সেক্টরকে নির্ভর করতে হয় বিজ্ঞাপনের উপরে। আপনারা জানেন যে পত্রিকার একটা সরকারি বিজ্ঞাপনের সোর্স আছে যেটা একটু হেল্পফুল হয়, কিন্তু টেলিভিশনের সরকারি বিজ্ঞাপনের খুব বেশি স্কোপ নাই। কিছু সরকারি যেগুলো পাওয়া যায় সেগুলো কিছুটা মানে কে কত বেশি সরকারের অনুগত সেই হিসাবেই তারা সুযোগটা পায়। তো যেহেতু ইলিয়াস হোসেন বলেছেন অঙ্গীকারের জন্য, আমরা যদি সরকারের ভূমিকা রাখার সুযোগ পাই কখনো, তাহলে এই একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে পত্রিকার যেরকম বিজ্ঞাপন সরকারের একটা সোর্স থাকে, সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে, হতে পারে তাদের টিআরপির আলোকে অথবা হতে পারে তাদের কোনো না কোনো
পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায়, অথবা হতে পারে সবার জন্য সমান্তর দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেয়া যেতে পারে। এটা একটা মানে তাদের কিছুটা সুবিধা হতে পারে। যেটা জিমি আমির বলেছেন যে বেতন কাঠামো, বেতন দেয়া, এটা নিয়ে কিন্তু মালিক পক্ষের একটা বিরাট কষ্ট বা বিরাট একটা ঝামেলার মধ্যে থাকতে হয়। দেখেন, কাজ থেকে আমি যেটা দেখেছি, আমার ইচ্ছে করছে এখন 1 ঘন্টা আপনাদের সামনে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, কিন্তু সেই সময় তো নাই, সুযোগ তো নাই। আমরা যখন প্রেজেন্টারদেরকে গাড়ি দিতে পারতাম না, মালিক পক্ষ বলতো 20-30 হাজার টাকা বেতন পায়, এদের আবার গাড়ি লাগবে কেন? তো আমরা একটু বুদ্ধি করলাম, একদিন মালিক পক্ষের একজনের সাথে একজন টিভি প্রেজেন্টারকে আমরা একটি গাড়িতে চড়তে দিলাম। তো একটা জনসমাগমে গিয়ে দেখা যায় যে মালিককে কেউ চিনে না, কিন্তু টিভি প্রেজেন্টারকে সবাই এসে সালাম দেয়, তার সাথে ছবি তুলতে চায়। তখন মালিক পক্ষের লোকেরা বুঝলেন যে তার কর্মী হতে পারে, কিন্তু সে তো একটা সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করে। আমরা প্রায় সময় দেখতাম আমাদের প্রেজেন্টাররা যদি টাইমলি টেলিভিশন স্টেশনে না আসতে পারতেন, তাহলে আমাদের নিউজ সম্প্রচার খুব ঝুঁকিতে পড়ে যেত। তো তাহলে একজন রিপোর্টার এবং একজন প্রেজেন্টার, মালিক গাড়িতে আসতে পারুক না পারুক, কিন্তু তার আসাটা খুব জরুরি, কারণ তাকে টাইমলি পৌঁছাতে হবে। সে যদি বাসের মধ্যে ঝামেলা করে ঘেমে টেমে আসে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিন মানে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা বোঝাতে মালিক পক্ষকে প্র্যাকটিক্যাল ওনাকে ফিল্ডে গিয়ে এই জিনিসটা অনুভব করতে হয়েছে, তার আগে উনি এটার গুরুত্ব অনুভব করেন নাই। এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে এই জায়গায় আনতে আনতে অনেক কষ্ট হয়েছে। আমি 3টা উদাহরণ দিই যে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত, যেটা আমাদের এখানে CNN, BBC এবং আল জাজিরা। এই 3টে টেলিভিশনের কিন্তু বিজ্ঞাপন নির্ভরতা নাই, আমরা সবাই জানি। আল জাজিরা কাতারের ফাইন্যান্স মিনিস্ট্রি তাদেরকে ফাইন্যান্স করে, বাজেট দেয়, সুতরাং তাকে কোনো বিজ্ঞাপনদাতার কাছে নত হতে থাকতে হয় না। BBC, ব্রিটিশ গভর্নমেন্ট এবং আল জাজিরা নিজস্ব বিজনেস প্ল্যান্ট আছে, সেখান থেকেই কিন্তু টেলিভিশনের ইনকামটা আসে। আমাদের এখানে এই মডেলটা করতে হবে। আমরা যদি সরকারে কখনো ভূমিকা রাখার সুযোগ পাই, তাহলে টেলিভিশনগুলোকে এই ধরনের মডেলে, যে টেলিভিশন মালিককে বলতে হবে যে আপনি প্রতি বছরে বা প্রতি মাসে যে 5 কোটি, 3 কোটি বা 2 কোটি টাকা খরচ করবেন বা 15 কোটি টাকা খরচ করবেন, এটার আপনার এখানে একটা সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে। কারণ টেলিভিশন চ্যানেল ওই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, টেলিভিশন চ্যানেল ওই অর্থে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান। এবং আমরা জানি যে বিবিসির বিজ্ঞাপনের রেট কিন্তু অনেক হাই, CNN-এর বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে টেলিভিশনগুলো যারা নিউজ চ্যানেল আছেন, তারা কিছু এন্টারটেইন চ্যানেল আলাদা করে, কার্টুন চ্যানেল যেটা CNN করেছে কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে, সে ধরনের আলাদা মানে সাপ্লিমেন্টারি চ্যানেল চালু করতে পারে। তো আমি লম্বা কথা বলতে চাই না, আমি বলতে চাই যে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না, বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি। অ্যান্ড দেন যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন এখানে খুবই যুক্তিপূর্ণ, যে একটা বেতন কাঠামো নির্ধারণ করা, একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমরা যখন ক্যামেরাম্যানদের ইন্টারভিউ নিতাম, একটা হাউসে চাকরি করেন, ওনাকে এসে জিজ্ঞেস করা হয়েছে, ভাই RGB কি, বলা হয়েছে হেডরুম কি, লুকরুম কি, প্রশ্ন করলে বলে যায় ক্যামেরা দেন ছবি তুলে দিব, এত প্রশ্ন করেন না। তার মানে হচ্ছে একটা বেসিক ট্রেনিং পর্যন্ত অনেক জার্নালিস্টকে দেওয়া হয় নাই বা দেওয়ার সুযোগটা নেওয়া হয় নাই। তো সবাইকে ধন্যবাদ। আমরা চাই, সবচেয়ে ধন্যবাদ জানাই যে এরকম একটা সরকার আমরা পেয়েছি যেখানে আপনাদের মতো বিজ্ঞজনদেরকে নিয়ে একটা কমিশন করা গিয়েছে এবং যত কিছুই বলেন 184 পৃষ্ঠার একটা রিপোর্ট, একটা দলিল আমরা পেয়েছি, যেটা আগামী সরকার, ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু এটা একটা গাইডলাইন পাবে। এবং আমরা বিশ্বাস করি যে যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই মানে রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালিত করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। মঞ্জু ভাই আসলে শুধু রাজনীতিবিদই না, উনি টিভি স্টেশন পরিচালনায়ও অভিজ্ঞ। এটা আমি বলতে ভুলে গেছিলাম আর কি, অনেকদিন আগে তার টিভি বন্ধ হয়ে গেছিল, ফলে ভুলে যাওয়াটা স্বাভাবিক।
আপনারা জানেন যে আধুনিক গণমাধ্যম মানেই নারী পুরুষের কাজ করার একটা সুযোগ, এবং এখানে মানুষকেই গুরুত্ব দিয়ে সাধারণত কাজ করা হয়, সেখানে নারী পুরুষ অতটা দেখার বিষয় থাকে না। তো যে কারণে আমাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আছেন অধ্যাপক আশরাফ আলী আকন, তার বক্তব্যে নিশ্চয়ই আগামীতে কী অঙ্গীকার থাকবে এটা আমাদের গণমাধ্যমের কর্মীরা খুবই প্রত্যাশা করেন। এবারে আপনাদের সামনে খুবই সংক্ষেপে ওনার রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করবেন অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার কর্তৃক আয়োজিত আজকের রাজনীতিবিদদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সঞ্চালক, উপস্থিত বিজ্ঞ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, উনি জানতে চেয়েছেন যে আগামী নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের ব্যাপারে আমাদের কি দৃষ্টিভঙ্গি আমরা প্রকাশ করব। এর আগে বলতে চাই, শুধু আমাদের না, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আরও 8টা দল আছে এবং আরও দল এখানে একীভূত হবে। আমরা সম্মিলিতভাবে সাংবাদিকদের জন্য একটা সুন্দর, বাস্তবসম্মত, ন্যায়ানুগ একটা ইশতেহার আমরা কমনলি আমরা প্রকাশ করব। প্রিয় সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যমকে বলা হয় একটা রাষ্ট্রের, জাতির আয়না স্বরূপ। আয়না যদি অস্বচ্ছ হয় তা কিন্তু জাতির চেহারা দেখা যায় না। আজকের আমি মনে করি গণমাধ্যম কর্মীদের তাদের ন্যায়ানুগ যে দাবি, এই দাবির সাথে আমরা একমত, কিন্তু গণমাধ্যম কর্মীদের এরাও বলতে চাই, গণমাধ্যম কর্মী সবাই না, কিছু কিছু গণমাধ্যম কর্মীও কিন্তু অস্বচ্ছ আয়নার মতো তারা ভূমিকা পালন করেছেন। জাতির চেহারা তাদের লেখনীর মাধ্যমে দেখা যায় নাই। আপনি আওয়ামী ফ্যাসিস্টের আমলে প্রেস ক্লাবে একটা মিটিং করার আমরা পারমিশন পাই নাই, দেয় নাই, খালি তারপরে দেয় নাই। কেন দেয় নাই? তারা কোন সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন তারা। আমি বিশ্বাস করি সাংবাদিকদের যদি কোনো সঠিক মূল্যবোধ না থাকে, দায়িত্ববোধ না থাকে, তাহলে এই সাংবাদিক ভাইরা তারা জাতির আয়না হতে পারেন না। আজকের দুঃখের সাথে বলতে হয়, শহীদুল আলম ভাই একজন ফটো জার্নালিস্ট, ওনার কারাবন্দী হওয়ার দরকার ছিল? এত নির্যাতন সহ্য করার কথা ছিল না। কারা করছেন? উনি ফ্যাসিস্টদের পক্ষে কথা বলেন নাই, তার পক্ষে ভূমিকা পালন করে নাই। কিন্তু কিছু কিছু সাংবাদিক তো টিভি চ্যানেল পেয়েছে, সাংবাদিকতার ডিক্লারেশন পেয়েছেন, তারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কাজে আমি পরিষ্কার বলবো, আপনাদের অধিকারের কথা যেমন বলবো, আপনারা স্বচ্ছ আয়নার মতো ভূমিকা পালন করবেন, আপনারা জনবান্ধব হবেন। এখানে লেখছেন কর্মী বান্ধব না, আপনারা হবেন জনবান্ধব। কারণ সরকার এবং জনগণের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেন সাংবাদিক ভাইরা। এজন্যে আমি আপনাদের দাবি দেওয়া নিয়ে, আপনার অধিকার নিয়ে, কারণ যদি সাংবাদিকদের সঠিক ভূমিকা না থাকে, তা কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন যদি সাংবাদিকরা না করেন, তা একটা কল্যাণ রাষ্ট্র হতে পারে না। এই জন্য আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন, এগুলো আমরা বিবেচনা রাখবো। আরও বিভিন্ন দেশের ওই যে বিবিসি বলেন, আল জাজিরা বলেন, তাদের যে সংবাদ সংস্থাগুলো আছে, তারা কিভাবে তাদের অধিকার আদায় করে এবং তারা সঠিক ভূমিকা পালন করেন, দায়িত্বশীল ভূমিকা পালন করেন, এটাও আমরা দেখে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্রকে সামনে রেখে জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, একটা সুষ্ঠু সঠিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে সাংবাদিকদের যে দায়িত্ববোধ, এই সম্মিলিত একটা আমরা নীতিমালা প্রণয়ন করব। এবং আমরা মনে করি সাংবাদিকদের, গণমাধ্যমকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করা দরকার। কারণ যেমন বিচার বিভাগ, তারপরে এই যে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, এভাবে স্বাধীন না থাকলে যে সরকার যখন আসবে তখন তাদের হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করবে।
আজকে দেখা যাচ্ছে হাসিনার আমলে যে টিভি চ্যানেলগুলি যে গণমাধ্যমগুলি তার গুণগান গাইতো, আজকের এই ক্ষমতা পরিবর্তনের পরে এখন অন্যদিকে তাদের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক ভাইদিকে আরেকটা দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বৈষম্যহীন ভূমিকা পালন করবেন। দেখা যায় যে রাজনৈতিক দলের ক্ষেত্রে আপনারা ঠিকমতো নিরপেক্ষ ভূমিকা অনেকে পালন করেন না। বিশাল বিশাল সমাবেশ, লক্ষ লক্ষ লোকের সমাবেশ পত্রিকায় ধরে না, পত্রিকার রিপোর্ট আসে না, শুধু স্টেজের ছবিটা দিয়ে আপনারা নিউজ করেন। তাহলে এই যে পত্রিকা এইভাবে করলেন, কেন করলেন? আবার অল্প কিছু লোক আপনার বিশাল ছবি তুলিয়া তাকে ফলাও করেন। এই দিকটাও কিন্তু আমি শুধু সরকারের দায়িত্ব, যেমন রাজনৈতিক দলের দায়িত্ব আছে, আপনাদের কিন্তু সঠিক স্বচ্ছ নিরপেক্ষ ভূমিকা পালন করার দায়িত্ব আপনাদের বর্তায়। কাজে আমি আল্লাহর রহমতে এটা বলতে পারি, সাংবাদিক ছাড়া, সংবাদ মাধ্যম ছাড়া একটা গণতন্ত্র সুসংগত হয় না, একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হয় না। আমি একটা থানায় গেলাম, একটু যাই দেখলাম যে আমার এক পরিচিত ওসি, থানার মধ্যে 15-20টা ট্রাক এবং প্রায় 20-25টা গাড়ি। আমি জিজ্ঞেস করলাম, ভাই এইগুলো কেন এখানে? এইগুলো সব মাদক। তাহলে আগেও তো এই থানায় আইছি, তখন তো এই ট্রাকগুলো দেখলাম না, তখন তো উনি টাকা খাই এগুলো ছাড়িয়ে দেয় সব। মানে কি? এই যে সাংবাদিক দাতা, মাদকটা কোথায় স্পট আছে, মাদক কারা নিয়ন্ত্রণ করে, আগে কারা করতো এখন কারা করে, চাঁদাবাজি আগে কারা করতো এখন তো কারা করে, এই দিকগুলি যদি আপনারা ফুটেই তুলতে না পারেন, একটা কল্যাণ রাষ্ট্র কিন্তু আমরা যত রাজনীতি করি, আপনারা যত সাংবাদিকতা করেন, যত বুদ্ধিজীবী আছেন, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা কিন্তু আপনার আমার মাধ্যমে হবে না যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে। আমি মনে করি আমাদের সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার, রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার, সাংবাদিক মাধ্যম গণমাধ্যমদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার, যাতে সম্মিলিতভাবে আপনারা আমার একাকার হইয়া একটা জনবান্ধব জনকল্যাণমূলক একটা রাষ্ট্র করতে পারি, এই প্রত্যাশা রেখে এবং আগামী নির্বাচনী স্তরে আপনাদের বাস্তব দাবিসমূহ আমরা দেখেছি, এগুলো যাতে বাস্তবায়ন করতে পারি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে বাসদের সহকারী সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন ভাইকে আহ্বান করছি। আর একই সঙ্গে আবারও আপনাদের মনে করে দিচ্ছি যে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন এবং পর্যালোচনা যথেষ্ট আলোচিত হয়েছে ইতিমধ্যে। আপনারা আপনাদের অঙ্গীকারটুকু ব্যক্ত করবেন আর আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা 1:30টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করতে চাই, সেইটা মাথায় রেখে যদি একটু বক্তব্য দেন। জনাব রাজিকুজ্জামান রতন ভাই। বিজেসিকে ধন্যবাদ এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় সভায় আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমি একটা কমিশনের মেম্বার ছিলাম, শ্রম সংস্কার কমিশন। আমরা 3টা কমিশন দেখেছিলাম। একটা নারী কমিশন, সেটা আতঙ্কিত, শ্রম সংস্কার কমিশন উপেক্ষিত, আর গণমাধ্যম সংস্কার কমিশন সেটা অসহায়ত্ব প্রকাশ করেছে যে তারা যে কমিশনের রিপোর্ট দিয়েছে এবং যা পরবর্তীতে আর সরকার যেভাবে একটা নীতিমালা তৈরি করতে যাচ্ছে তার মধ্যে একটা বিস্তর ফারাক। তার মধ্যে সবচেয়ে বড় ফারাক হচ্ছে তা আপনারা এখানে 13টা বিষয় আপনারা উল্লেখ করেছেন। 1 নম্বর বিষয়ে সাংবাদিকের সংজ্ঞা। এই সাংবাদিকের সংজ্ঞা থেকে শুরু করে রাজনৈতিক দলের অঙ্গীকার 13 নম্বর। এই 13টা যে বিষয় উল্লেখ করেছেন এর বাইরেও 2-3টে বিষয় একটা আছে। আমি বাসদের সহসাধারণ সম্পাদকের পাশাপাশি শ্রমিক ফ্রন্টেরও আবার দায়িত্ব পালন করি। শ্রমিকদের ক্ষেত্রে আমরা বলি 3টা আর আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে তার রিকগনিশন, তারপরে তার রেজিস্ট্রেশন এবং তারপরে তার রেমুনারেশন। মানে শ্রমিক হিসেবে তার তো স্বীকৃতিটা লাগবে। বাংলাদেশের 85% অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, তারা শ্রমিক হিসেবে স্বীকৃতিই পায় না। ফলে স্বীকৃতি দরকার, তার ট্রেড ইউনিয়নের একটা রেজিস্ট্রেশন দরকার, তারপরে তার একটা মজুরিটা দরকার। এটা কি সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য প্রযোজ্য নয়? আমরা শ্রমিক বললে অনেকেই খুব লজ্জা পাই, বিব্রত বোধ করি, কিন্তু আমরা কর্মী বললে ওয়ার্কার মানে শ্রমিকও বোঝায়, ওয়ার্কার মানে কর্মীও বোঝায়। আমরা আমাদের শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞাটাকে সুনির্দিষ্ট করবার জন্য বলেছিলাম যার হায়ারিং অ্যান্ড ফায়ারিং অথরিটি নাই সেই হচ্ছে একজন ওয়ার্কার। তাহলে সংবাদ মাধ্যমে যার হায়ারিং ফায়ারিং অথরিটি নাই সেই তো ওয়ার্কার। ওয়ার্কার হলে তার কি কি রাইটস থাকে, শ্রম আইনে কি কি অধিকার তার আছে। এখন আমরা তো জানি প্রিন্ট মিডিয়াতে যদিও কিছুটা অধিকার আছে, আপনাদের ব্রডকাস্টিংয়ের অবস্থাটা কি? আগামী মাস থেকে আপনার আর চাকরি নাই, তাহলে আর কিছু বলার কি আছে? নাই। কিন্তু শ্রম আইন থাকলে 26 ধারা অন্তত 4 মাসের একটা নোটিশ পে পাওয়ার ব্যাপার ছিল।
আমি তো এটা শুনি নাই কখনো যে গণমাধ্যম কর্মীরা তাদের চাকরি চলে গেলে 4 মাসের নোটিশ পেয়ে তাদের গ্র্যাচুইটি, তাদের প্রভিডেন্ট ফান্ড এগুলো তারা পেয়ে থাকেন। আচ্ছা, এই যে আমাদের এখানে আমি একটু জিজ্ঞেস করছিলাম আমার পাশে যে আমাদের যে ট্রাইব যে ব্যবহার করা হচ্ছে ওজন কত হতে পারে, 10 কেজি? উনি বললেন না, আর একটু বেশি, 12 কেজি 13 কেজি। আমাদের শ্রম আইনের 74 নম্বর ধারায় আছে যে কর্মীদের বহনে অসুবিধা হয় এমন কোনো ভারী বস্তু বহন করা যাবে না। আপনারা ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়ি করছেন, তো এইটা আপনাদের কি কি আর্গোনমিক প্রবলেম হতে পারে সেই ব্যাপারে কোনো ধরনের আইনগত সুরক্ষা কি আছে? আচ্ছা, আমাদের এখানে যদি বলি যে আমরা অনেকগুলো বাধার মধ্যে থাকি। একটা বাধা হচ্ছে আমরা কথা বলতে গেলেই টাকা আছে আপনাদের, টাকাওয়ালা দেশরাই তো দেশ শাসন করে। ভোট আছে আপনাদের, কয়টা সংসদে আসন আছে? কিংবা সাম্প্রদায়িকতা। এই 3 বাধার বিপরীতে একটাই জায়গা আমাদের আছে যেখানে মানুষ কথা বলতে পারে, যুক্তি দিয়ে কথা বলতে পারে, সেটা হলো গণমাধ্যমে। সেই গণমাধ্যমের স্বাধীনতা হারালে কিন্তু মানুষের আর কোনো নাগরিক অধিকার থাকে না। কারণ আমি সংসদে টাকা না থাকলে যেতে পারবো না, সাম্প্রদায়িকতা না করলে যেতে পারবো না, আমার ওই ভোট ব্যাংক না থাকলে যেতে পারবো না। তা যাওয়ার আমার কথা বলার জায়গা কোথায়? এই তো সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমে যুক্তি করার যে জায়গা, এখন সংবাদ কর্মীদের নিজেদেরই যুক্তিসঙ্গত মজুরি নাই, নিজেদের তো যুক্তিসঙ্গত জীবনযাপনের উপায়টা নাই। এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা বলেছেন যে শিক্ষাগত একটা যোগ্যতা লাগবে, সংবাদকর্মী হতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে, এটা ঠিক। কিন্তু সংবাদের শ্রোতা হতে কিংবা সংবাদের দর্শক হতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে না। তার মানে আমরা 18 কোটি মানুষের সামনেই উপস্থাপিত হন। 18 কোটি মানুষের সামনে যে উপস্থাপনটা করবেন, সেখানে কোড অফ কন্ডাক্টের যে প্রশ্নটা এসেছিল, আমরা একসময় পড়েছিলাম যে মেডিকেলের ছাত্রদেরকে হিপোক্রেটিক ওথ পড়ানো হয়, 5টা ওথ। সেই 5টা ওথের মধ্যে যদি বলি গুরুত্বপূর্ণ জায়গা আছে কমি জন্য পে কমিশন, সরকারি শ্রমিকদের জন্য মজুরি এবং উৎপাদনশীলতা কমিশন, বেসরকারি শ্রমিকদের জন্য ওয়েজ মানে মজুরি বোর্ড, আর সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড। আমরা সবসময় প্রথমে বলতাম শ্রমিক আন্দোলন করার সময় এই যে ওয়েজ বোর্ড চাই, ওয়েজ বোর্ড চাই। পরে শ্রমিক আন্দোলন করতে গিয়ে দেখলাম যে ওয়েজ বোর্ড নিয়ে আপনার যে এমন একটা বিষয়, এখানে যারা আছেন আমি জানি না তারা সর্বশেষ ওয়েজ বোর্ড অনুযায়ী কে কতটা মজুরি পান, তাদের চাকরির কতটা সুরক্ষা আছে। ফলে আমরা এর মূল কারণটা মনে করি যে অর্থনৈতিক দুর্বৃত্তরা যেমন সমাজকে ধ্বংস করে, অর্থনৈতিক দুর্বৃত্তপনার মধ্য দিয়ে যে সংবাদ মাধ্যমের মালিকানা তৈরি হয়, তারা সাংবাদিকদের জীবনটাকেও এরকম জায়গায় নিয়ে আসে। ফলে আমরা অন্তত এই জায়গায় নিয়ে আসবো গণমাধ্যমের একটা স্বাধীনতা, সুরক্ষা, সম্মান, সেটা নিশ্চিত করতে হবে। ওয়েজ বোর্ডটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তার সঙ্গে যেটা হতে হবে যে এখানে যে বলা হয়েছে না যে সংবাদ কর্মীদের জীবন, তাদের জীবিকা, তাদের সম্মান, গোপনীয় এবং নিরাপত্তা, এই কয়টা বিষয় যে এখানে বলা ছিল, এই কয়টা বিষয় কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে একটা সংবাদকর্মীর গোপনীয়তাটা তো রক্ষা করা দরকার, একটা তার নিরাপত্তাটাও তো রক্ষা করা দরকার। আমরা মনে করি যদি তার ভুল সংবাদ প্রচারের মাধ্যমে কোনো ক্ষতি হয়, সেটার জন্য সুনির্দিষ্ট বিচার পদ্ধতি থাকবে। কিন্তু ওই সংবাদপত্র অফিসে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া অথবা ওই সংবাদকর্মীকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, এইটাকে একটা শাস্তিযোগ্য অপরাধের জায়গায় নিয়ে যেতে হবে।
ভুল তো হতেই পারে, অথবা উদ্দেশ্যমূলক ভুলও যদি হয় সেটারও বিচার হতে হবে। আমরা কোড অফ এথিক্সের কথা যেমন বলবো, রাষ্ট্রের যেমন কোড অফ এথিক্সটা চাই, সংবাদকর্মীদেরও কোড অফ এথিক্স চাই, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে মানবিক মর্যাদাটা চাই। নারী হলে প্রচার করা যাবে না, পুরুষ হলে প্রচার করা যাবে, এই রকম বিষয়টা যদি হয় তাহলে প্রথম একটা ধাক্কা তো আমি পড়ে গেলাম ওখানে, যে আমি সমাজটাকে নারী এবং পুরুষে বিভক্ত করে রেখেছি, এরপরে নারীদেরকে বঞ্চিত করে রেখেছি। এইরকম জায়গা যেন সংবাদ মাধ্যম কখনো না আসে। আমাদের বহু বৈচিত্র্যের মধ্যে আমাদের বাংলাদেশ, বৈচিত্র্য কি ফুটে উঠবে না আমাদের মাধ্যমে, গণমাধ্যমে এই বৈচিত্র্য ফুটিয়ে তোলার সাহস, দক্ষতা দরকার। এবং আরেকটা কথা বলে আমি একটু শেষ করি, আমরা একটু চাইবো সংবাদকর্মীদের দক্ষতা যেটা তারা নিজেরাই অর্জন করেছেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা ভূমিকা পালন করা উচিত, একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হওয়া উচিত, যাতে নিয়মিত আপগ্রেডেশন, স্কিল আপগ্রেডেশনের জায়গায় সংবাদকর্মীদেরকে রাষ্ট্রীয় তরফে এই ব্যবস্থাটা করা হয়। আমরা এইটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন ভাই। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ওয়েস বোর্ডটা এখন পর্যন্ত শুধু পত্রিকার জন্য, এবং সেখানেও সর্বশেষ ওয়েস বোর্ড সেটি পত্রিকার মালিকদের সংগঠনের মামলার কারণে কোর্টে ঝুলে আছে। আর টেলিভিশনের কর্মীদের জন্য এখন পর্যন্ত কোনো ওয়েস বোর্ড বা কোনো নীতিমালাই তৈরি হয়নি। তো আমরা রতন ভাইয়ের বক্তব্য শুনলাম। এবারে যার বক্তব্য শোনার জন্য আহ্বান করছি, অনেক ভালো বলেন, আমার খুবই বিব্রত লাগছে যে তাকেও খুব কম সময়ে বলার জন্য ডাকছি। নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না একজন রাজনীতিবিদই না, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশনে টক শো অ্যাঙ্করিং করেছেন দীর্ঘদিন, উনিও জানেন আসলে আমাদের ভেতর বাইরের কথা। এখন শুনবো যে আগামীতে ক্ষমতায় গেলে বা ক্ষমতার অংশ হলে মান্না ভাই আমাদের জন্য কি করবেন, সেই অঙ্গীকারটুকু আজকে উনি ব্যক্ত করবেন। জনাব মাহমুদুর রহমান মান্না। আসসালামু আলাইকুম। কতক্ষণ বলতে পারবো সেটা একটু বলেন, হিসাব করে তার মধ্যেই থাকার চেষ্টা করব। আমি প্রথমেই এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অবশ্য জানি না যে আমি যেরকম করে ভাবছি সেরকম করে ভেবে আপনার অনুষ্ঠানটা করেছেন কি না। অনেকগুলো কথা উঠেছে যেটা রিপোর্টে আসছে, যেটা আপনাদের দাবি দেওয়ার মধ্যে আছে, এবং এটা মানবার জন্য এখন যে সরকার, তারা তো আর নাই, 3 মাস পরে তারা নাই। আপনারা অঙ্গীকার চাইছেন রাজনৈতিক দলগুলোর কাছে, সরকারের কাছে নয়। আমি ধরে নিচ্ছি যে এর পরে যারা আসবেন তাদের কাছেই সম্ভবত আপনাদের এই অঙ্গীকারগুলো বেশি দরকার, এবং সেইখানে আমি খুব লেস ইম্পর্টেন্ট একজন লোক। এটা হল আমার দল তোর ক্ষমতায় যাবে না, জোট টোট হয়ে কিছু হতে পারবো কিনা তা এখনও জানি না, সেটা পরে দেখা যাবে। আমি কয়েকটা অভিজ্ঞতার কথা বলি। একটু বলেছেন যে আমি গণমাধ্যমে ছিলাম। আমি আসলে 68-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হয়েছিলাম, একটা পত্রিকায়, সেই থেকে লিখি, এখনও লিখি। আমি যখন আওয়ামী লীগে যোগ দিলাম তখন একটা শর্ত দিয়েছিলাম শেখ হাসিনার কাছে, শর্ত ঠিক নয়, তাকে বলেছি আমি কিন্তু লিখতে চাই ফ্রিলি, এবং উনি খুব ওপেনলি বলেছেন একেবারে ফ্রিলি লিখতে পারবে, কোনো আটকা পড়ে কোনো জায়গাতে। লিখতাম। তারপর উনি যখন ক্ষমতায় গেলেন তখন দুটো একটা লেখা নিয়ে কমিটির মধ্যে, সেন্ট্রাল কমিটিতে আলোচনা হলো, এবং বলা হলো যে মান্না একটু উল্টাপাল্টা লিখছে, ওকে কিছু বলা দরকার। তো আমি অনেকে জিজ্ঞেস করলাম যে আমি কি ঠিক আছি, কারণ না ঠিক পুরোপুরি কীরকম করে আছো, আমি তো সবই ভালো কাজ করছি, সমালোচনা করো কেন? আপনাদের বোঝার জন্যে বলছি, যিনি 1 নম্বর মানুষ, বলে না মাছের পচন ধরে মাথা থেকে, উনি যদি ক্ষমতায় যাবার পরে এরকম বদলে যান, তো বাকি আমাদের কাছ থেকে এসব অঙ্গীকার নিয়ে লাভ কী হবে আপনাদের? আমি যদি একদম ফোকাস থাকি তাহলে এটা বলবো যে আমাদেরকে ওই জায়গাটা ধরতে হবে। যিনি এই কাজগুলো করবেন তার থেকে অভিজ্ঞতা দেন, তার থেকে কমিটমেন্ট দেন, এবং আমি বলেছি আমার কাছ থেকে নিয়ে লাভ হবে না। এই সরকার চলে যাবার পরে কারা আসবেন? আগামী অন্তত 5 বছর গণতান্ত্রিকভাবে দেখলে তো তারাই দেশটা চালাবে, তারাই এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, তারাই এই দেশের গণতন্ত্র নির্মাণ করবে, তারাই এই দেশের অর্থনীতি সহ সামগ্রিক বিষয়গুলো নির্মাণ করবেন। এবং সেই ক্ষেত্রে সবার বুঝতে হবে পলিটিক্স ইজ দি কমান্ডার, রেস্ট মানে ধরেন
কালচার বলেন, সাংবাদিকতা বলেন, স্পোর্টস বলেন, যাই বলেন, অল আর কমান্ডেড। সেটা যদি হয় তাহলে কমান্ডার যারা, যিনি, তার উপরেই নির্ভর করতে হবে। আগামী 5 বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি? আমি জানি না, আপনারা হয়তো বলতে চাইবেন না, আমি বলি আমার তো মনে হয়, আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি, আমি তো বিএনপি করি না, কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে। তো এই জবাব সবচাইতে ভালো কে দেবেন? এখানে মির্জা ফখরুল ভাই আছেন, তারপরে চাপাচ্ছি না, বাট রিয়েলিটি হচ্ছে যে তারা কি করবেন ভবিষ্যতে সেটা ভাবতে হবে। এখন ধরেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাকে যদি এই কথা বলেন আমি কি বলবো? আমি বলবো আপনারা যতগুলো কথা বলেছেন সবগুলো রাজি আছি, ক্ষমতায় যাওয়ার পরে এগুলো এক এক করে করব। এবং তারপরে শেখ হাসিনার যে উদাহরণটা বললাম, তার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা যখন বলি যে সাংবাদিকতা বা সাংবাদিকরা হচ্ছেন ওয়াচডগ, তখন এটা মিন করে কি? দ্য ডগ ইজ আফটার দেয়ার, মানে যাকে তারা ওয়াচ করবে তার পেছনে থাকে, অ্যান্ড ফাইটস অল দ্য টাইম। মানে এরকম যে তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত এই লড়াইটাই জারি করতে হবে। কেবলমাত্র সংগ্রামী জীবনের পরিধি নির্ণয় করে, কেবলমাত্র সংগ্রামী জীবনের সংজ্ঞা বেঁধে দেয়, কেবলমাত্র সংগ্রামী জীবনকে উন্নত করে, পরিশীলিত করে। আমরা যে জীবন গড়তে চাই, আমরা যে রাষ্ট্র গড়তে চাই, আমরা যেভাবে গণতন্ত্র নির্মাণ করতে চাই, সেটা কোনো সময়ের জন্যে সংগ্রাম ছেড়ে দিয়ে নির্মাণ করা যাবে না। এই সংগ্রাম মানেই বৈরিতামূলক হবে কিনা, এই সংগ্রাম মানেই বিদ্বেষপূর্ণ হবে কিনা, নাকি সেটা শান্তিপূর্ণভাবে সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে, সেটা নির্ভর করবে পরবর্তী সময়ের উপরে। আমি মনে করি সাংবাদিকদের জন্য এইটা খুবই একটা পবিত্র বিষয় এবং তারা সেটা করতে পারেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। এই যে এত বড় একটা সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কী ভূমিকা রেখেছে? এখনও যেগুলো আপনারা বলছেন, নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন। বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। কিছুদিন আগে প্রথম আলোতে একটা এই ব্যাপারে সেমিনার হয়েছিল। যারা সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন তার মধ্যে কামাল আহমেদ সাহেব ছিলেন, সম্ভবত উনি এই কমিশনের খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, মেবি চেয়ারম্যান। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতার সংকট বহুমুখী এবং খুবই বিপরীতমুখী জায়গা থেকে এই সংকটগুলো। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা
নিজেরা যেমন ভিকটিম হন, তেমনভাবে তারা ভিকটিম তৈরিও করেন। এই কারণে গত 15 বছরে সাংবাদিকতার যে ভূমিকা, সেটাকে খুব সরলরৈখিকভাবে ব্যাখ্যা করাটা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশে যে ফেসিবাদ চেপে বসেছিল, সেই ফেসিবাদের গড়নে সাংবাদিকতার যেমন একটা একাংশের ভূমিকা আছে, আবার এই ফেসিবাদ থেকে উত্তরণের ক্ষেত্রেও সাংবাদিকতার একাংশের একটা ভূমিকা আছে। আমরা যখন ফেসিবাদের সময়টা দেখেছি, তখন এমনটা হয়েছে যে যত রকমভাবে পারা যায় এই ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করা, ফেসিবাদকে টিকিয়ে রাখা, ফেসিবাদের নানাবিধ গুণগান করা, তেমন ধরনের বিষয়ের সঙ্গে অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জেল জুলুমের শিকার হয়েছেন। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার মামলায় পড়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেসিবাদের কঠিন সময়টাতে তারা বাংলাদেশের জনগণের পক্ষে তারা ভূমিকা রেখেছেন। তো এই কারণে সংবাদ মাধ্যমকে নিয়ে কথা বলতে গেলে সংবাদ মাধ্যমকে এক দৃষ্টিকোণ থেকে দেখার একটা বড় ধরনের অসুবিধা আছে। ভালো হতো যে সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল, সে বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো এবং যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে এর আগেই আরও বিস্তারিত পরিসরে আমরা আলোচনা করার সুযোগ পেতাম। ঐকমত্য কমিশনে রাষ্ট্র কাঠামোর বিষয় নিয়ে আমরা অনেকগুলো বিষয়ে আমরা কথাবার্তা বলেছি, কিন্তু রাষ্ট্রটাকে যারা দেখেন, দেখে শুনে রাখেন, সেই গণমাধ্যম তাদের সংকটগুলো কি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সেখানে কথা বলতে পারিনি। পারতপক্ষে আজকেই প্রথম এমন একটা ফরমাল আয়োজনে আমি আমার দলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা সাংবাদিকতার বিষয়টাতে সবথেকে বেশি যে সংকটটাতে এখন আছি, যে আসলে সাংবাদিক কারা, সেই বিষয়টাই এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। বর্তমান যে প্রেক্ষাপট, আমি একজন রাজনীতিবিদ হয়েও আমি একজন সাংবাদিক হয়ে যেতে পারি, যেহেতু সংবাদ প্রচার করা বা কোনো একটা খবর পৌঁছে দেওয়া, সেটাকেই মানুষ এখন সাংবাদিকতা হিসেবে দেখেন। তো প্রচুর পরিমাণে সিটিজেন জার্নালিস্ট তাদের আবির্ভাব হয়েছে। ইউটিউব, ফেসবুক, নানা মাধ্যমে সাংবাদিকতার একটা ছড়াছড়ি আছে। এটা যেমন আমাদেরকে, যারা রাজনীতি করেন, যারা বিভিন্ন সরকার দায়িত্বে আছেন, তাদেরকে জবাবদিহিতা রাখার ক্ষেত্রে তাদেরকে সুন্দর একটা জায়গায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তেমনইভাবে এক ধরনের সাংবাদিকতার জায়গায় বিশৃঙ্খলার জায়গা তৈরি করেছে। যারা পেশাগত সাংবাদিকতা করেন এবং যারা সাংবাদিকতার উপরে পড়াশোনা করেছেন, ট্রেনিং নিয়েছেন, সেই সব পেশাগত সাংবাদিকদের সঙ্গে এক সাধারণভাবে যারা সাংবাদিক হয়ে উঠেছেন, তাদের কার্যপরিধি, তাদের কাজের জায়গা এবং মর্যাদাগত জায়গায় একটা বড় ধরনের গ্যাপের জায়গা তৈরি হয়েছে। সে কারণে আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে ডাক্তার হওয়ার জন্যে যেমন এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং একটা লাইসেন্স প্রাপ্তির ব্যাপার থাকে, যারা লয়ার হন তাদের জন্য বার কাউন্সিল যেমন করে আছে, সে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে, ভাইভা দিয়ে সেটা উত্তীর্ণ হওয়ার পরে তারপরেই তারা ক্লায়েন্ট ধরতে পারেন, আইনজীবী হিসেবে তারা তাদের কার্যভার গ্রহণ করতে পারেন। তেমনিভাবে সাংবাদিকদের জন্যও আসলে কারা সাংবাদিক হলেন, সংবাদকর্মী হলেন, সেটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা দরকার, একটা বডি থাকা দরকার, যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা সাংবাদিকতার কথা যখন বলি, সাংবাদিকদের একটা বড় সংকট হলো তাদের সম্মানী, পারিশ্রমিক এবং জীবনের সংকট, নিরাপত্তাহীনতা। এটা সময়ে সময়ে আমরা এটা দেখেছি যে আমাদের যারা সাংবাদিকেরা আছেন, একেবারে প্রান্তিক পর্যায়ে যেসব সাংবাদিকেরা আছেন, আমরা যদি জেলা শহর বা উপজেলা শহরের সাংবাদিকদের দিকে তাকাই,
তাদের আসলে সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই, তারা মাস শেষে তারা বেতনটাও পান না। তো তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়, মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এই যে মুখাপেক্ষী হয়ে থাকাটা, সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে। যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মুখাপেক্ষী থেকে তার জীবন চালাতে হয়, তাহলে সংবাদ প্রকাশের সময়টাতেও তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা নেতা বা সেই যে প্রতিষ্ঠান, তাদের মতো করে সংবাদ পরিবেশনের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। তো সেই জায়গাটাতে একটা পরিবর্তন দরকার, যে যারা আসলে গণমাধ্যমের মালিকেরা আছেন, তারা তাদের যারা কর্মীরা আছেন, সংবাদকর্মী যারা আছেন, সাংবাদিক আছেন, তাদের জীবন চালাতে পারেন মর্যাদা সম্পন্ন, পারিশ্রমিক এবং সম্মানী, যাতে মাসিক ভিত্তিতে এটা তাদের হাতে পৌঁছানো হয়, সে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এবং এই জায়গাটাতে অন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে জায়গাটাতে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা এটা আইনগত প্রতিকার পান। কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান তাহলে তাদের কোনো আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই। তো আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের যে বেতন কাঠামো, সেটা থেকে যদি তারা বঞ্চিত হন তাহলে তারা আইনগত উপায় একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। আমরা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, তার ভিতরগত যে রাজনীতি, সেই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, আমার একটু জানাশোনাটা কম। কিন্তু সংবাদ মাধ্যমের ভিতরের যে রাজনীতি, যেখানে কারো কোনো সংবাদ কীভাবে পরিবেশন করা হবে না হবে, প্রত্যেকটা হাউজের আলাদা আলাদা পলিসি, এবং তারা নিজেদের মতো করে সেখানে লোকজনকে রিক্রুট করে থাকেন, সেই জায়গাটাতে খুব বড় ধরনের কিছু সিন্ডিকেট কাজ করে। তা আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভিতরগত যে রাজনীতি, সেখানে যে ধরনের কলুষতা আছে, সেটা থেকে আমরা কীভাবে বেরোয় আসতে পারি, কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আজকের এই আলোচনা যেহেতু খুবই সংক্ষেপে আমাদের শেষ করতে হবে, আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত কথাবার্তা বলবো, কিন্তু দিন শেষে এই বাংলাদেশটাকে যদি আমাদের গঠন করতে হয়, গণতান্ত্রিক পথে উত্তরণ করতে হয়, স্বাধীন সাংবাদিকতা, প্রোপাগান্ডাবিহীন নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে, সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আক্তার হোসেন। আমরা বিভিন্ন সময় বলে থাকি আসলে গত 1.5 দশকের রেজিমে সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকগুলো অর্গানই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমও আলাদা কিছু না আর কি। তো আমরা সবাই মিলে চাচ্ছি যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। এ পর্যায়ে আমরা আমাদের একজন ট্রাস্টিকে ডাকবো তার পক্ষ থেকে, যিনি আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ছিলেন, যমুনা টেলিভিশনের সিও জনাব ফাহিম আহমেদ। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আসার কথা ছিলেন। উনি একটি হঠাৎ এক কাজে আটকে পড়ার কারণে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবারে খুব সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে বলছেন আমাদের ট্রাস্টি ফাহিম আহমেদ। আজকের এই আয়োজনের অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার বরাদ্দ সময় খুবই কম। গণমাধ্যম সংস্কারের জন্যে তাত্ত্বিক এবং বাস্তবিক দুই আলোচনাই খুবই জরুরি। আমি বাস্তবিক একটা কথা বলতে চাই। গত বছর 5 আগস্ট বিকেলের পর থেকেই গণমাধ্যমের উপর এক ধরনের ঝড় বয়ে গেছে। বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব ক্ষেত্রে বলা হয়েছে যে গত 15 বছরের ফেসিবাদের পেছনে গণমাধ্যম অন্যতম দায়ী।
যদি তাই হয়ে থাকে, অন্যতম একটি উপকরণ যদি গণমাধ্যমই হয়ে থাকে, গত 1-1.5 বছরে রাজনৈতিক দলগুলো গণমাধ্যমের সংস্কার নিয়ে কোনো কথা বলেছেন কিনা? তারা অনেক কিছু নিয়ে মানববন্ধন করেছেন, আপার হাউস লোয়ার হাউস নিয়ে করেছেন, অনেক ইস্যুতে নিজেদের ইস্যুগুলো নিয়ে নিজেরা কিভাবে ক্ষমতায় যাবেন, পাকাপোক্ত করবেন, সব কিছু নিয়ে তারা আন্দোলন করেছেন। কিন্তু গণমাধ্যম সংস্কার নিয়ে কি একদিনের জন্য রাস্তায় নেমেছিলেন? আমরা সবাই শুধু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, সবাই যারা বিরোধী দলে থাকি তারা বলি দেশে গণমাধ্যম স্বাধীন নয়। আর গত 15 বছর শেখ হাসিনার মুখে শুনেছি বাংলাদেশে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে। ফলে আমরা কিন্তু চেয়ার বদলালে আমাদের অভিমত বদলে যায়। আমরা এই বক্তব্যগুলো কিংবা এই দৃশ্যপটগুলো আর দেখতে চাই না। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যেন স্বাধীন থাকতে পারি। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর বৃত্তি করতে দিবেন না। আপনারা পছন্দ করেন কাদেরকে? যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে। আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। আপনি ভুল করবেন কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না, কখনোই সাহস নিয়ে কথা বলবে না। আমি এমনও জানি, ধরেন আমাদের রিপোর্টারদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, যে বিএনপি বিট করে, কেউ জামাত বিট করে, কেউ আওয়ামী লীগ বিট করে। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আমাদের রিপোর্টাররাও ওই বিটের ওই দলের কর্মী হয়ে যায় এবং আপনারা বলেন যে অমুক হাউসে অমুক অমুক আমাদের লোক। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না, লোক থাকতে চাই না। তো আমার এই বিনীত অনুরোধটুকু থাকবে আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে এত করতালির পড়ার কথা থাকে না। তো আমরা এই পর্যায়ে ঢাকা মহানগর জামাতের দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আহ্বান করছি। খুবই সংক্ষেপে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার দলের পক্ষ থেকে গণমাধ্যমের বিকাশ এবং নিরাপত্তায় কি অঙ্গীকার করতে চাচ্ছেন আপনার দল, সেই কথাটি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে আজকের এই কনসালটেশন রিফরমেশনের যে আয়োজনের সম্মানিত সভাপতি, রাজনৈতিক দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, বিজ্ঞ সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বর্তমান বিরাজমান প্রেক্ষিতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের দাবিদার। প্রথমে ধন্যবাদ জানাই এই বিজেসি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এই উদ্যোগকেও স্বাগত জানাই এবং এই উদ্যোগ যত বেশি হবে তত বাংলাদেশের জনগণের সাথে রাজনীতিবিদ এবং গণমাধ্যমের সম্পৃক্ততা এবং সমন্বয় আরও বেশি ঘনিষ্ঠতা লাভ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, সাংবাদিক জগৎ এবং সাংবাদিক অঙ্গন একটা রাষ্ট্র বিনির্মাণে এবং সে রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা এবং সে রাষ্ট্রের উন্নতি অগ্রগতির প্রয়োজনে তাদের ভূমিকাকে বলা হয় একটা দর্পণের মতো। দর্পণের পরিচয় সম্পর্কে আমরা সবাই জানি। আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনি যেমনটা ঠিক তেমনটাই আপনাকে দেখাতে হবে, সেটাকেই আপনি আয়না মনে করেন। সেটা যেমন নিরপেক্ষভাবে আপনাকে তুলে ধরে, আমরা আমাদের দর্পণ এই সংবাদ মাধ্যম তাদের কাছেও আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বারবার, বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পর বলে আসছি, আপনারা বিগত 15 বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না, আমাদেরকে তৈরি করবেন না। সেক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, আমাদের দুর্বলতা আছে,
ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে, সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে শাসন করার এই দায়ভারটি আপনাদেরকে গ্রহণ করতে হবে অত্যন্ত ন্যায় নিরপেক্ষতার সাথে। একটু আগে আমাদের সামনে যে কথা শুনেছি যে আপনারা আমাদের কেউ হবেন না, কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই, আপনারা অবশ্যই বাংলাদেশের হবেন, অবশ্যই আপনারা বাংলাদেশের হবেন। আমি অনেক সময় কাউকে বলতে শুনি, উপর হেডলাইন লেখা থাকে, আমাদের স্থানীয় পত্রিকাগুলো লেখা থাকে আমরা নিরপেক্ষ নই, বাংলাদেশের পক্ষে। এই যে কথাটি লেখা থাকে, এই কথাটার তো একটা মানে আছে, খুব সহজ কথা। আমরা নিরপেক্ষ নই, আমরা বাংলাদেশের পক্ষে। আমিও আপনাকে বলি, আপনারা যারা আছেন আপনারা নিরপেক্ষ নন, কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে। সাধারণ একজন মানুষ, একজন সম্মানিত রিকশাওয়ালা, তারও একটা পক্ষ আছে, সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের পক্ষ। আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি এগিয়ে নিতে পারবো। দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে, সম্মানিত রাজনীতিবিদ নেতৃবৃন্দ এখানে আছেন, সাংবাদিক বৃন্দ অভিজ্ঞ যারা তারা এখানে আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন। আমাদের দুটো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে আমাদের নিজেদের মধ্যে ঐক্যের বিনির্মাণের ক্ষেত্রে সৌজন্যতা আরও কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেটার জন্য সাংবাদিক জগৎ পত্রিকায় যে লেখাটা তুলে ধরেন, সেই তুলে ধরার ক্ষেত্রে ঐক্য বিনির্মাণে ভাষাগত একজন রাজনীতিবিদ যে ভাষা বলেন, সেই ভাষাটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু সাংবাদিকদের। আমি আমেরিকার ছোট একটা ঘটনা অনেক সময় বলি যে একজন মুসলিম পর্যটকের হাতে সেখানকার একটা কুকুর খুন হয়েছে, একটা কুকুরকে মেরে ফেলা হয়েছে, কিন্তু সেই কুকুরটা মারা হয়েছে একটা নবজাতককে রক্ষা করতে গিয়ে। তিনি কুকুরটা মেরেছিলেন এই আশায়, এই শঙ্কা থেকে মেরেছেন যে নবজাতকটাকে রক্ষা করতে হবে। কিন্তু আমেরিকার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল, ইন্টেনশনটা হচ্ছে এই যে সে খুব সাহস করে তার কাছে সাক্ষাৎকার দিয়েছিল যে হ্যাঁ, আমি এই নবজাতককে কুকুর থেকে রক্ষা করেছি এবং সেটা করতে গিয়ে কুকুরটাকে আমাকে মারতে হয়েছে। কিন্তু পরের দিন পত্রিকায় হেডলাইন হয়েছিল, আমেরিকার মাটিতে একজন মুসলিম যুবকের হাতে একটা কুকুর খুন। বাট কেন খুন হলো সেই কথাটাকে কিন্তু আড়াল করে দেওয়া হয়েছে একটা হেডলাইনের মাধ্যমে। যদিও ভিতরে স্টোরিটা ঠিক আছে, কিন্তু একটা হেডলাইন মানুষকে চমকে দিয়েছে এবং বিভ্রান্ত করেছে। আমি শুধু একজন নাগরিক হিসাবে, জামাত ইসলামী হিসাবে না, জামাতের প্রতিনিধি হিসাবে না, বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে এবং ভবিষ্যতেও আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, আমাদের সবার প্রিয়, তাকে ডাকার আগে আমাদের একটু টেকনিক্যাল কারণেই আজকে যিনি এখানে সভাপতিত্ব করছেন, বিজিসির চেয়ারম্যান, উনি বক্তব্য দিবেন না, শুধু ধন্যবাদ জানাবেন, জনাব রেজানুল হক রাজা। ধন্যবাদ দেওয়ার আগে জাস্ট তিনটা কথা বলবো। এক নম্বর হচ্ছে যে আমরা এই মঞ্চে যারা আছেন সেই সব দলের মধ্যে থেকেও কেউ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পরে ক্ষমতায় যাবেন, এটা মোটামুটি শিওর। তো আমরা আপনাদের কাছ থেকে নির্বাচনী ইশতেহারে কমিটমেন্ট চাই যে স্বাধীন সাংবাদিকতা এবং কর্মী বান্ধব মিডিয়া গড়ে তোলার জন্যে আপনার দলের বা জোটের কি কমিটমেন্ট, সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইশতেহারে দেখতে চাই। দুই নম্বর হচ্ছে যে ইলেকশনের ক্যাম্পেইন কয়েকদিনের মধ্যেই মাঠে শুরু হয়ে যাবে। আমি আশা করব আপনারা একটু খেয়াল রাখবেন, এই ক্যাম্পেইনের সময় বা নির্বাচনের সময় অথবা নির্বাচনের পরে সাংবাদিক নির্যাতনের যে অতীত ইতিহাস আমাদের আছে, আমরা যেন এইবার এই পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিক নির্যাতনের ঘটনা আগের মতো আর না ঘটে, সেদিকে আপনাদের নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বরং সরাসরি ঘোষণা, আচ্ছা, আমি আমার তরফ থেকে এইটুকুই। আবারও সবাইকে ধন্যবাদ।
অনেক সংক্ষেপে ধন্যবাদ জানানোর জন্য আপনার প্রতিও আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপস্থিত সম্মানিত সুধী, আমরা দুটি ডাল ভাতের ব্যবস্থা করেছি আপনাদের জন্য। আমরা একটু সুশৃঙ্খলভাবে শেষ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে 2-3টা টেবিলে রিজার্ভ লেখা আছে, আমন্ত্রিত অতিথি, আলোচক এবং রাজনীতিবিদরা বসবেন। বাকি সবার জন্যই ব্যবস্থা আছে, শুধু ওই 2-3টা টেবিল বাদে আপনারা বসবেন। আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে লম্বা সময় ধরে শুধু একটি পেশার মানুষের ভালো করার জন্য আপনারা এতক্ষণ কথা বলেছেন, ওয়েট করেছেন। আমার কৃতজ্ঞতার শেষ নেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি। উনি সবার আগে আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই ব্যাপারটি নিয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন, এবং অন্য যে রাজনীতিবিদরা বক্তব্য দিয়েছেন তারাও এক অর্থে তারই উপরই চাপিয়ে দিয়েছেন। মনে হয় যে উনি আগামীতে আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। তো এবারে আমি আহ্বান করছি আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথিকে, যিনি একাধারে রাজনীতিবিদ, শিক্ষক এবং সাংবাদিক, গণমাধ্যম এবং সংস্কৃতি বান্ধব মানুষ। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময়ে শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম বান্ধব মানুষ হিসেবে তার বিভিন্ন পরিচয় আমরা পেয়েছি। আজকে আমরা এখন শুনব আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি গণমাধ্যমের জন্য কি করবেন এবং তার কি চিন্তাভাবনা আছে। আবার আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ শেষ পর্যন্ত আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সুধীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে এখানে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, এই বিষয়টি মূলত গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা এখানে প্রধান গুরুত্ব পেয়েছে। আমাকে তো একটা জিনিস মনে হয় যে সাংবাদিকতাই বলুন, শিক্ষা ব্যবস্থাই বলুন, স্বাধীন গণমাধ্যম বলুন, সব কিছু কিন্তু নির্ভর করে এই দেশের যে মূল রাষ্ট্র কাঠামো সেটা কেমন আছে। আমরা যখন একটা ট্রানজিশন পিরিয়ডের দিকে যাচ্ছি, অর্থাৎ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দিকে যাওয়ার জন্য আপনার এগিয়ে যাচ্ছি, অনেক আলোচনা হয়েছে, কমিশন হয়েছে, আন্দোলন হয়েছে, সব কিছু মিলিয়ে। ঠিক সেই সময়ে গণমাধ্যমের এই স্বাধীনতার বিষয়টি, বিশেষ করে সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে কথাটা বললাম, এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না, কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এই দেশ যা, এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারি নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। বিজেপির মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন, জাতীয় সম্প্রচার কমিশন, ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা, দেশের সব টিভিকে পে চ্যানেল ও শিল্প ঘোষণা, টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানা কাঠামো নির্ধারণ, সম্প্রচার সাংবাদিকদের জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার। আপনারা এখানে অনেকে আছেন, আপনারা জানেন যে 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সমস্ত পত্রিকাগুলোকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টি পত্রিকা ছাড়া। সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলছিল। এই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপতি দায়িত্ব এসছেন, তখন কিন্তু তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন, স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন, এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে। আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে, তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে আজকে যে আপনার এই টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি, সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই,
তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। আমি বক্তব্য বাড়াবো না, সবার আগে এসছি, সবার শেষে বক্তব্য রাখতে গিয়ে যেটাকে বলা হয় যে তো ভালো, এখন অনেকে আছেন বেশি চলে যাওয়ার কথা। তো আমি আবার ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে দেখেছেন। কমিটমেন্ট বলতে এটাই যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের। এটা ধন্যবাদ। হ্যাঁ, সব থাকবে, এটা বলেই দিয়েছে আমাদের 31 দফার মধ্যে। অনেক ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের সবার প্রিয় বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। ওনার সুনির্দিষ্ট পরিকল্পনা বলতে 31 দফায় বিএনপি যেটি দিয়েছে সেটিরই বাস্তবায়ন করলে পরে অনেক